সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আর আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ শামীমুর রহমান শামীম। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক, জিয়াউর রহমান ফাউন্ডেশনের বোর্ড অব ডিরেক্টরসের একজন ডিরেক্টর। শামীম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য ঘটনা ধরে বিশ্লেষণ করে থাকি, অতিথির মুখ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকি, শুনে থাকি। আজও আমাদের হাতে অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর রয়েছে, এগুলোর আলোচনা শুনবো অতিথির মুখ থেকে। শামীম ভাই, আপনি নিশ্চয়ই চোখে পড়েছে আপনারও আজকে সারাদিন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরামর্শ কয়েকজন উপদেষ্টার, এটি একটি সংবাদ আছে। এরপরে রাজনৈতিক অনিশ্চয়তায় অর্থনীতিতে স্থবিরতা, বন্দরে অচলাবস্থা নেমেছে, মুখ থুবড়ে পড়ে আছে সার্বিক রাজস্ব আয় কার্যক্রম, থমকে আছে বিনিয়োগ ও কর্মসংস্থান, ঝুঁকিতে বৈদেশিক বাণিজ্য, সংকট উত্তরণে নির্বাচনই একমাত্র সমাধান বলছে আরেকটি গণমাধ্যমের সাম্প্রতিক প্রেক্ষাপট নিয়ে একটি লেখা এসেছে, কোন পথে রাজনীতি। এবং সর্বশেষ আজকের দিনের আরেকটি ভালো খবর বা আলোচিত খবর, সেটি হচ্ছে জুলাই আন্দোলনের বিচার শুরু। চানখারপুলে 6 জনকে হত্যা, ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল, এবং এই অভিযোগে বলা হয়েছে শেখ হাসিনার নির্দেশেই এগুলি চালানো হয়েছে বা এই হত্যাকাণ্ড চালানো হয়েছে। শামীম ভাই, গত 4-5 দিন ধরে সারা দেশে এবং রাজনৈতিক ময়দানে একটি বিষয় আলোচিত, সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে আপনার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এক ধরনের কথা বলা হয়েছে, এনসিপির পক্ষ থেকে এক ধরনের কথা বলা হয়েছে, এবং জামাত ইসলামের পক্ষ থেকেও এক ধরনের কথা বলা হয়েছে। আপনার দলের পক্ষ থেকে কয়েকজন বিতর্কিত উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে এবং এনসিপিও কয়েকজন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে। এই যে পরস্পর পদত্যাগ যে একটা দাবি এবং অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা, এবং সর্বশেষ গতকালকে বিএনপির একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বা সিনিয়র নেতৃবৃন্দের একটি টিম, 3 সদস্যের একটি টিম, 4 সদস্যের একটি টিম প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাৎ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন। এই বিষয়টি আপনার দলগত অবস্থান, একজন রাজনীতিক হিসেবে আপনার অবস্থান এবং নাগরিক হিসেবে আপনার পর্যবেক্ষণ কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আমার প্রিয় সাংবাদিক, আজকের অনুষ্ঠানের উপস্থাপক বিশিষ্ট সাংবাদিক সাইদ খান সাহেব, আমাদের সাথে এই চ্যানেলে যারা সংযুক্ত রয়েছেন তাদের সবাইকে আমি আন্তরিকভাবে সালাম, শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো পোস্টের আপনি অবতারণা করেছেন। আপনি দেখেছেন গতকালকে আমাদের দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারের নেতৃত্বে সালাউদ্দিন আহমেদ সাহেব, আমির খসরু মাহমুদ সাহেব এবং ডক্টর আব্দুল মঈন খান সাহেব মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে দীর্ঘক্ষণ সাক্ষাৎ করেছেন, আলোচনা করেছেন এবং লিখিত বক্তব্যটা তুলে ধরেছেন। আজকের যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিএনপি যে দাবিগুলো জাতির সামনে তুলে ধরেছে, পরবর্তীতে প্রেস ব্রিফিংয়ে বলেছেন ডক্টর খন্দকার মোশাররফ স্যার এবং আমাদের অন্যান্য 3 জন নেতৃবৃন্দ সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। আজকের বাংলাদেশের যে সংকটটা তৈরি হচ্ছে, অলরেডি হয়েছে, এটা মূলত হচ্ছে এই সংকটটা বহুবিধ এমনি সংকটের মধ্যে আছে। খুনি হাসিনার পালিয়ে যাওয়ার পর থেকে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে একটি অস্থির সময় বাংলাদেশ ক্রান্তিকাল অতিক্রম করছে। যদিও এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমস্ত রাজনৈতিক দল, জনগণ সমর্থন দিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে ব্যাপক জনসমর্থন নিয়ে সরকারটি রাষ্ট্র পরিচালনা করছে, কিন্তু দীর্ঘ পথ আজকে 9.5 মাস অতিক্রান্ত হয়েছে। আমরা জাতীয়তাবাদী দল এবং অন্যান্য দলগুলো যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে, যারা স্টেক হোল্ডার, বাম, ডান, ইসলামী দলগুলো, অন্য দলগুলো, সবাই কিন্তু একই কথা বলছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামে একটি জায়গায় ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর একটি জাতীয় ঐক্য গড়ে উঠেছে। তারা কিন্তু সবাই এক সুরেই কথা বলছে, অধিকাংশই। আজকে যারা এনসিপি, যারা সরকারেও রয়েছে এবং একটি রাজনৈতিক দলও করেছে, তাদেরকে আমরা স্বাগত জানাই রাজনৈতিক অঙ্গনে। এই সংকটটা আরো ঘনীভূত হচ্ছে তাদের কিছু চাওয়া পাওয়ার কারণ। আপনি যদি সরকারের নিরপেক্ষতা না থাকে, অন্তর্বর্তীকালীন সরকারে মাননীয় প্রধান উপদেষ্টা সর্বজন শ্রদ্ধ, দেশের মানুষ তাকে সবাই শ্রদ্ধার সাথে দেখে। তিনি যদি কোনো কারণে প্রশ্নবিদ্ধ হন, কোনো রাজনৈতিক দলের
পৃষ্ঠপোষকতা দেন বা সহযোগিতা করেন, স্বাভাবিকভাবে জনমনে প্রশ্ন আসবে, তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্নবিদ্ধ হবে। এই জায়গাটা আমরা যেতে চাই না, দেশবাসীও প্রত্যাশা করে। একটি রাজনৈতিক দল আজকে যে সংকট তৈরি করছে ইশরাক সাহেবের শপথ গ্রহণ নিয়ে, একজন উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা আদালতের যে রায় দিয়েছে ইশরাককে, নির্বাচন কমিশন আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা দেখিয়ে গেজেট প্রকাশ করেছে। সেখানে তো নিশ্চিত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নিলে, শপথ গ্রহণ করলেই তো শেষ হয়ে যায়। এখানে উনি প্রতিপক্ষ হয়ে যে বক্তব্য রেখে, আপনার কাছে কি মনে হয় এই শপথ মানে গেজেট প্রকাশ এবং শপথ পড়তে না দেয়, এটি কি উপদেষ্টার হস্তক্ষেপ রয়েছে? অবশ্যই নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। এখন স্থানীয় সরকার, সিটি কর্পোরেশন নির্বাচনের সম্পূর্ণ ইখতিয়ার হলো স্থানীয় সরকার উপদেষ্টা, এটা জাতীয় সরকারের আন্ডারে। স্থানীয় সরকার উপদেষ্টায় তাকে শপথ পালনের অনুমতি দেবেন। কারণ কি তিনিও তো একসময় বিএনপি তাকেও তো সমর্থন দিয়েছে, এই সরকারের দিয়েছে, কিন্তু তারা উদ্দেশ্য বিএনপির সাথে তাদের আসলে চট্টগ্রামে হয়নি, সাদার সাহেব কি দায়িত্ব পালন করছেন না সিটি কর্পোরেশন, সেখানে তো বাধা দেওয়া হয়নি। আপনি আদালতের রায়কে মেনে নিতে পারেননি একজন উপদেষ্টা হিসেবে, আপনি আদালতের রায়কে না মেনে নিয়ে আদালতের প্রতি শ্রদ্ধা দেখাতে পারেননি। আপনি আপনার যে শপথ নিয়েছেন উপদেষ্টা হিসেবে, সেটা আপনি ভঙ্গ করেছেন এ রায়ের প্রতি অশ্রদ্ধা দেখি। এই কারণে আজকে সংকট তৈরি হয়েছে। আমরা লক্ষ্য করেছি এই প্রথম থেকেই বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। অন্যান্য রাজনৈতিক দলগুলো রয়েছে যারা বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে গত 17 বছর ডান বাম ইসলামী দলগুলো অসংখ্য মানুষের সবারই ত্যাগ আছে। এই গত 17 বছরে হাজার হাজার বিরোধী দলের নেতা কর্মীকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, বিচার বহির্ভূত ভাবে হত্যা করেছে, জেলখানায় হত্যা করেছে। লক্ষ লক্ষ নেতা কর্মী ঘর বাড়ি ছাড়া হয়েছে, আদালতে দৌড়াতে দৌড়াতে নিঃশেষ হয়ে গেছে ঘর বাড়ি। সীমাহীন নির্যাতন নিপীড়নের শিকার হয়ে লক্ষ লক্ষ নেতা কর্মী এই 17 বছর গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, মানুষের অধিকার, ভোটের অধিকার, মানুষের মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য লড়াই করেছে গত 17 বছর। তাদের আত্মত্যাগকে আমরা ভুলে গেলে চলবে। শুধু জুলাই বিপ্লবে আমাদের ছাত্ররা জীবন দিয়েছে, তাদেরকে আমাদের স্মরণে রাখতে হবে। তাদের যে গণহত্যা করেছে ছাত্রদের, আমরা তো এই বিচারটা করতে চাই। অবশ্যই বিএনপি বড় দল হিসেবে রাষ্ট্রীয় ক্ষমতা গেলে, আপনি দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব দায়িত্বহীন ভাবে দৃঢ়তার সাথে ঘোষণা করেছেন, প্রতিটি জুলাই বিপ্লবের ছাত্ররা যারা শহীদ হয়েছে যথাযোগ্য মর্যাদায় তাদেরকে রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসিত করা হবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদেরকেও পুনর্বাসন করা হবে রাষ্ট্রীয় মর্যাদা, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাদের, যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়। এটা সুস্পষ্টভাবে তিনি বলেছেন। আজকের সংকটটা এখানেই তৈরি হচ্ছে। আপনি যদি সংস্কারের নামে, আমরা তো গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি সবসময় সংস্কার বিষয়, এদেশে সংস্কার তো এনেছেন, গণতন্ত্রের ধারণাটাই তো আসলে সংস্কার, অবশ্যই সময়ের সাথে সাথে চলমান সংস্কার, একটা চলমান প্রক্রিয়া। এবং গণতন্ত্র সময়ের প্রেক্ষাপটে, সময়ের হাত ধরে এগিয়ে চলে। সময়ের প্রেক্ষাপটে একটা জিনিস উপজীব্য হয়ে ওঠে, উপযোগিতা বেড়ে যায়, তখন বাধ্য হয়ে সেটাকে সংযোজন করতে, বদলে ফেলতে হবে। রাষ্ট্রপতি জিয়া রহমান এদেশে প্রথম সংস্কার করেছে আমাদের সংবিধানে। কিন্তু শামীম ভাই, অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে রাষ্ট্রায়ত্ত যে প্রতিষ্ঠানগুলো বিগত ফ্যাসিস্ট সরকার একেবারে ধ্বংস করে দিয়েছে, যেটি আসলে মানুষের কল্যাণে করা হয়েছিল, রাষ্ট্রায়ত্ত যে রাষ্ট্রীয় যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সেগুলোকে ধ্বংস করেছে। সেগুলোর বেসিক কিছু সংস্কার না করলে আসলে সেটা তো আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্নে আমরা কিন্তু সেটা বলছি না। এই সংস্কার করার জন্য আপনার গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের যেমন আমাদের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। নির্বাচন কমিশন সংস্কারের জন্য প্রস্তাবনা, আমাদের বিচার বিভাগ, আমাদের দুদক, আমাদের জনপ্রশাসন, আমাদের পুলিশ বিভাগ সংস্কারের জন্য অলরেডি, এবং আমাদের প্রশাসন, জনপ্রশাসন, পুলিশ বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সাংবিধানিক জাতীয় সংসদ নির্বাচনের জন্য এই তিনটি অবশ্যই ওতপ্রোতভাবে সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য এই সংস্কারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো তো অত্যন্ত কাছাকাছি চলে এসেছে। আমাদের বিচার বিভাগের সংস্কারের জন্য 23টি প্রস্তাব সংস্কার কমিশন ঐক্যমত তুলে ধরেছে। বিএনপি তো প্রত্যেকটিতেই একমত পোষণ করেছে। আমাদের জনপ্রশাসনে 23টি সুপারিশ করেছে ঐক্যমত কমিশন, অর্ধেকেরও বেশি মত পোষণ করেছে বিএনপি। আমাদের বিচার বিভাগের সংস্কারের 19টি সুপারিশ করেছে, তার প্রত্যেকটিতে বিএনপি একমত পোষণ করেছে।
দু একটা জায়গায় সামান্য ডিফারেন্স, সেটা দলীয় নীতি আদর্শ নানান ধরনের সুষ্ঠু নির্বাচনের জন্য দ্বিতীয় পর্যায়ে জাতীয় ঐক্যমত্য কমিশন যখন অন্যান্য রাজনৈতিক দলের দ্বিতীয় ফেজে আলোচনা হবে, আমার দৃঢ় বিশ্বাস অনেক কাছাকাছি আমরা চলে আসবো। আপনি কতটুকু সময় নিয়ে সংস্কার করবেন এটা তো দেশবাসীকে আপনাকে জানাতে হবে। আপনাকে আমাদের দাবি কি? আমাদের মূল দাবি, সমস্ত বিরোধী দলগুলোর দাবি হলো এই সরকারকে ডিসেম্বরের মধ্যে সংস্কার করে যতটুকু, সবগুলো দলের মনে হয় দাবি না, অনেকগুলো ম্যাক্সিমাম রাজনৈতিক দলগুলো, এনসিপি, জামায়াত ইসলামী তারা কিন্তু বলে না যে এখনো ডিসেম্বরের মধ্যে, না তারা ডিসেম্বর বলে না, প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে আপনাকে। এবং আজকে কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ের যিনি প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল ইসলাম তিনি বলেছেন যে জুন ক্রস করবে না। হ্যাঁ, আপনাকে আমাদের দাবি বড় দল হিসেবে আমরা এটা চেয়েছি, এই সরকার এগুলো সংস্কার করে এই সময়ের মধ্যে জাতিকে একটি ক্রেডিবল, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন দিতে সরকার সক্ষম। কিন্তু শামীম ভাই, আপনি যখন ক্রেডিবল শব্দটি বললেন, এই ক্রেডিবলের তো একটা বিশাল বিস্তৃত শব্দ। অবশ্যই ক্রেডিবিলিটির সংজ্ঞা কিন্তু শেষ করা যাবে না। আপনি কতটুকু তো সন্তুষ্ট, কোনটুকু আপনি গ্রহণ করবেন সেটি কিন্তু অনেক বিস্তৃত। আপনাদের আমাদের নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে, উনি কিন্তু বলেছেন। কিন্তু এই নির্বাচন কমিশন নিয়েই কিন্তু এনসিপি প্রশ্ন তুলেছে যে তারা বিএনপির দলীয় সংগঠন হিসেবে কাজ করছে। এটা তারা মোটেই ঠিক বলেন, তারা হঠাৎ করে সেদিন ঘেরাও করতে গেছে কিছু লোক নিয়ে। এটি মানে আপনার দাবি হলো কি রাজনৈতিক দূরদৃষ্টি সম্পন্ন, অবশ্যই দূরদর্শিতার পরিচয় দেয়নি, তারা ইম্যাচুরিটির পরিচয় দিয়েছে। এই নির্বাচন কমিশন তো এই অন্তর্বর্তীকালীন সরকার পুনর্গঠন করেছে, সেটি তো এই সরকারকে তাহলে অসহযোগিতাই। হ্যাঁ অবশ্যই, এই সরকারের সিদ্ধান্ত এটা, ওনাকে দিয়েছেন। আগের সরকার পালিয়ে চলে গেছেন প্রধান নির্বাচন কমিশন, পরবর্তীতে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবই ওনাকে নিয়োগ দিয়েছেন। সাংবিধানিক প্রতিষ্ঠান, সবার আলোচনার প্রেক্ষিতে ওনাকে নিয়োগ দিয়েছেন। অন্যগুলো আপনি পুনর্গঠন করতে পারেন, সংস্কার করতে পারেন যারা যারা রয়েছে। আপনি তো হঠাৎ করে হটকারিতা করলে হবে না। এই নির্বাচন কমিশন যদি বাতিল দাবি করা হয়, সেক্ষেত্রে তো ইউনূস সরকারের কর্মকাণ্ডকেই এক প্রকার চ্যালেঞ্জ করা হয়। অবশ্যই চ্যালেঞ্জ করা হবে। আপনি শুধু এটা নাই, তারা আবার দাবি করছে স্থানীয় সরকার নির্বাচন আঙ্গায় ইশাকের এই ইস্যুটাকে। আমরা তো এটা বলি। শামীম ভাই, এখানে একটু মজার প্রশ্ন আমার মধ্যে ঘুরে ফিরে মাঝে মাঝেই জন্ম নেয়, আমি আলোচনা করব বলে করা হয় না, তো আপনাকে পেয়েছি, আমি আলোচনা মানে প্রশ্নটি একটু করতে চাই। স্থানীয় সরকার নির্বাচন তো দলীয় বিবেচনায় হচ্ছে না, যদি না হয় সেক্ষেত্রে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মনে করেন 30,000 বা 40,000 লোক পালিয়ে গেছে কর্মী সমর্থক, কিন্তু তৃণমূলে সারা দেশে তো তারা ঘাপটি মেরে বসে আছে। স্থানীয় সরকার নির্বাচন যদি এই সময় ডিক্লেয়ার করা হয় বা স্কেডিউল ডিক্লেয়ার করা হয়, সেক্ষেত্রে বিনা মানে অরাজনৈতিক এই নির্বাচনে আওয়ামী লীগের সেই কালো টাকা, বেশি শক্তি, সেগুলো প্রকাশ্যে চলে আসতে পারে কিনা, এবং এই মুহূর্তে একটি দোদুল্যমান আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব কিনা। সার্বিক দিক সব বিবেচনা করে বিএনপি প্রথম থেকে বলছে স্থানীয় সরকার নির্বাচন এই সরকারের ব্যান্ডেড না। আপনাকে একটা জিনিস ক্লিয়ারলি বিএনপি জাতির সামনে তুলে ধরেছে, স্থানীয় সরকার নির্বাচনে ইখতিয়ার স্থানীয় সরকার মন্ত্রণালয়, অনলি দ্য মিনিস্ট্রি অফ লোকাল গভর্নমেন্ট। স্থানীয় সরকার নির্বাচন, সিটি কর্পোরেশন বলেন, আপনার পৌরসভা বলেন, অন্যান্যগুলো সব হলো স্থানীয় সরকার, ইউনিয়নের পরিষদ বলেন, সবগুলো হলো স্থানীয় সরকার উপদেষ্টা আন্ডার নির্বাচন, স্থানীয় সরকার মন্ত্রণালয় আন্ডার। আর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তো আমরা দাবি করছি সর্বাগ্রে জাতির ম্যান্ডেট, জাতীয় সংসদ নির্বাচন। এখানেই ডিফারটা হচ্ছে। আমরা তো স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দীর্ঘায়িত করে এই অন্তর্বর্তী সরকারের সময়টা আরো দীর্ঘায়িত হবে, দেশে অস্থিরতা। কিন্তু তারা অভিযোগ, তারা এই জায়গাটিতে যে যুক্তি এনসিপি বা আরো দু একটি রাজনৈতিক দল দেখাচ্ছে, সেটি হচ্ছে যে দলীয় প্রভাব মুক্ত অন্তত জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ তৈরি হবে স্থানীয় সরকার নির্বাচন যদি আগে দেয়া হয়। আপনি যদি স্থানীয় সরকার নির্বাচন আগে দেন, এটা তো প্রথম থেকে বিএনপি বলছে না। এই সরকারের কাছে আসলে সমস্যাটা কোন জায়গায়? স্থানীয় সরকারের নির্বাচন প্রথমে দিতে গেলে এই সরকারের মেয়াদ দীর্ঘায়িত হবে, দীর্ঘ সময় চলে যাবে। এবং স্থানীয় সরকারের মতো আজকের যে অরাজকতা অবস্থায় সে দাঁড়িয়েছে, বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি দেখেন অবনতি, পুলিশ কিন্তু ট্যাকেল করতে পারছে না। আমাদের 30,000 সেনাবাহিনী পর্যায়ক্রমে বিভিন্ন উপজেলায় মোতায়েন রয়েছে এবং দীর্ঘ সময় ধরে সেনাবাহিনী তারা লোকালয়ে থাকাটাও তো আসলে কষ্ট করছে। তারা সেনাবাহিনীর লোকরা প্রত্যন্ত অঞ্চলে তারা পুলিশের সাথে তারা কাজ করছে, জন মালের, এটি তো তাদের দায়িত্ব না। আজকে আমাদের সেনাপ্রধান বলছেন, উনি দেখেন গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে আসার জন্য একটা তাগাদা দিচ্ছে তারা। এটা একটা পজিটিভ দিক যে আমাদের সেনাবাহিনী বাংলাদেশকে গণতন্ত্রের
যাত্রায় অগ্রযাত্রায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় পুনঃপ্রতিষ্ঠায় একটা অগ্রণী ভূমিকা রাখার জন্য আগ্রহ প্রকাশ করতেছে। এটা পজিটিভ, জনগণ উদ্বেলিত, আনন্দিত হয়েছে, জনগণ খুশি হয়েছে। আমাদের দেশ গণতান্ত্রিক শাসন কিন্তু মানে অধিকাংশ রাজনৈতিক দল এক ধরনের অভিযোগ তুলছে যে বিএনপি তর সইছে না কেন, না তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য উদ্গ্রীব, এজন্য তারা নির্বাচন করছে। আপনি একটা পলিটিক্যাল পার্টি ধরেন, সাপোজ এনসিপি একটা রাজনৈতিক দল, তাদের লক্ষ্য উদ্দেশ্য, তাদের ঘোষণাপত্র, তাদের জনগণের সামনে তারা যাবে, তাদেরকে জনগণ সমর্থন দিয়েছে, এইটা কিভাবে আপনি বিচার করবেন? সেটা একমাত্র পথ জনগণের ম্যান্ডেট। সেই জনগণের ম্যান্ডেটটা কি? নির্বাচন। জনগণ যদি আপনাকে অ্যাকসেপ্ট করে, নির্বাচিত করে, আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, কোনো প্রবলেম না, ওয়েলকাম। জনগণ থেকে সমর্থন তো আপনাকে নিয়ে দেবে, পিপল ডিসাইড করবে হু উইল রুল দ্য স্টেট। আপনাকে তো বাংলাদেশের আজকের যে বহুবিধ সংকট, এই অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট, সামাজিক সংকট, কর্মসংস্থানের সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই যে অরাজকতা, বিশৃঙ্খলা, এই অস্থিতিশীল বাংলাদেশকে একটি সামনের দিকে দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যেতে গেলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। আজকে বিশ্বব্যাংক, কিন্তু আপনি দেখুন বিশ্বব্যাংক নিরপেক্ষভাবে তারা বলছে, পর্যালোচনা করে আজকের বাজেটে ভঙ্গুর অর্থনীতির উপরে এই সরকার বাজেট দিতে যাচ্ছে। এই বাজেটের 3.3% জিডিপি হ্রাস হওয়ার সম্ভাবনা তারা আশঙ্কা ব্যক্ত করছে। কেন? সেখানে প্রধান কারণ হিসেবে বিশ্বব্যাংক বিশ্লেষণ করেছেন রাজনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিতিশীলতা। দ্বিতীয়ত কারণ হিসেবে উল্লেখ করছে তারা আমাদের এই ভঙ্গুর অর্থনীতি, বাংলাদেশের জাতীয় অর্থনীতি লুট হয়ে গেছে, বিদেশে পাচার হয়ে গেছে, বহুবিধ চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের অর্থনীতি আজকে দাঁড়িয়ে আছে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে একটা অনির্বাচিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ সময় না, এই প্রফেসর ইউনূস সরকার অনির্বাচিত ঠিক আছে, কিন্তু সকল রাজনৈতিক দলের, সকল জনগণের কিন্তু সমর্থিত একটি সরকার। না, আপনি কত সময় ধরে আপনি সংস্কার করবেন সেটা তো সরকারকে ডিক্লেয়ার করবে। কিন্তু আপনার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনের জন্য যে তাগাদা দিচ্ছে, সেটি একটি রাজনৈতিক দল হিসেবে তারা দিতেই পারে, সেটি তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু আপনার দলের বিরুদ্ধেও তো তৃণমূলের অনেক নেতাকর্মীদের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ আছে। এই বিষয়গুলো ধরেন, এই বিষয়গুলোকে জায়েজ করবার জন্য অভিযোগ তোলা হয়েছে যে এই বিষয়গুলো জায়েজ করবার জন্য এবং এই যে টেন্ডার, দখল, নানান ধরনের ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ, এগুলোর রাখবার জন্যই। দেখুন, একটি বড় রাজনৈতিক দল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেব, মাটি মানুষের নেতা, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের, জনপ্রিয় রাজনৈতিক দলে তিনি নেতৃত্ব দিচ্ছেন, প্রধান অভিভাবক। তিনি দেখেছেন কত কঠোর হয়েছে তার বক্তব্য, তার কর্মসূচিতে, তার অ্যাকশনে। আপনি দেখেন অনেক দূরদর্শিতা, বিচক্ষণতা, প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। তিনি কিন্তু ফ্যাসিবাদ বিরোধী সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দিচ্ছেন। তিনি কিন্তু বলেছেন যে শুধু বিএনপি নির্বাচিত হলে বিএনপি এককভাবে রাষ্ট্র পরিচালনা করবে না। তিনি ছাড় দিয়েছেন, উদারতার পরিচয় দিয়েছেন। ডান বাম ইসলামী দল সবাইকে নিয়ে, ফ্যাসিবাদ বিরোধী যারা আন্দোলনে সম্পৃক্ত ছিল সবাইকে নিয়ে একটি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সরকারের। কিন্তু তাহলে এই মুহূর্তে এবং যারা আমাদের দলের মধ্যে যারা দখলবাদ, চাঁদাবাদীর সাথে সম্পৃক্ত, ইতিমধ্যে 3000-এর বেশি শনাক্ত করে ত্যাগী নেতা কর্মীদেরকে বহিষ্কার করা হয়েছে, শোকজ করা হয়েছে হাজার হাজার। বহিষ্কার কি সমাধান? না, তবু সতর্কবার্তা, যারা এই ধরনের আইন হাতে তুলে নেবে, মানুষের উপর জুলুম করবে, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য করবে, জনদুর্ভোগ সৃষ্টি করবে, তাদেরকে চিহ্নিত করে তার। আপনারা যারা বিএনপির শীর্ষ নেতৃত্ব বা জাতীয় নেতৃত্ব আছেন, আপনাদের অবস্থান অত্যন্ত স্ট্রং, সেটি ঠিক আছে, কিন্তু আপনাদের বার্তা কি আপনাদের কর্মীরা বুঝতে পারে না? না আপনাদের? অবশ্যই বুঝতে পারছে। অনেক অনুপ্রবেশকারী আছে, সুযোগ সন্ধানীরা রয়েছে, বিগত 17 বছর আন্দোলনের সংগ্রামে ছিল না, অথচ এখন বিএনপির নামে অনেকেই করার চেষ্টা করছে, তাদেরকে চিহ্নিত করে বহিষ্কার। তারা কি করে দলের মধ্যে ঢুকলো? দলের মধ্যে ঢুকে নাই, বিভিন্ন ভাবে দলের মধ্যেও কিছু ঢুকছে, কিছু আছে, এটা তো আমরা অস্বীকার করছি না, সত্য যেটা। যারাই করতেছে দল পর্যবেক্ষণ করছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব মনিটর করছে, কথা বলছেন, তাদেরকে শনাক্ত করে বহিষ্কার করছেন এবং তাদের বিরুদ্ধে। শামীম ভাই, এখানে এটা অবশ্যই সাধুবাদ জানাই এবং সাধুবাদ জানানোর মতোই কাজ করেছেন আপনারা, কিন্তু এই যে পতিত ফ্যাসিস্টদের এটাও তো একটা কৌশল হতে পারে যে আপনাদের মধ্যে থেকে আপনাদেরকে মবের মুখে ফেলে দেয়, সেটি কি আপনারা বুঝতে পারছেন? সেটা তো অবশ্যই বুঝতে পারছি। সেটি নিয়ন্ত্রণের জন্য আপনারা কি সেটি নিয়ন্ত্রণের জন্য বিএনপি তো, আমি বারবারই বলছি, একটি আপনার গত 17 বছর শেখ হাসিনা, পতিত খুনি হাসিনা সরকার
রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে সমস্ত জায়গায় যেভাবে বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য যে প্রচেষ্টা চালিয়েছে, জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার জন্য, তারেক রহমানকে হত্যা করার জন্য, ডাক্তার জোবায়দা রহমানকে মিথ্যা মামলা ফাঁসিয়ে নির্বাসনে দেওয়ার জন্য সব প্রচেষ্টায় তারা ব্যর্থ হয়েছে, চালিয়েছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। বিএনপির নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া 43 বছর রাজনৈতিক জীবনে আপনি দেখুন তার জীবনটা কত কঠিন, নির্মম, নিষ্ঠুর, কিভাবে তাকে অন্যায় অত্যাচার করা হয়েছে। 6.5 বছর তিনি কারাগারে, একটি মিথ্যা মামলায় 2 বছরের কারাগারে তাকে পঙ্গু করে দেওয়া হয়েছে। শারীরিকভাবে তাকে পঙ্গু করে তার যে অধিকার, মানবিক অধিকার, নাগরিক অধিকার, মানবাধিকারের অধিকার, চিকিৎসার অধিকার, সেটাও সরকার দেয়নি, তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। 2 বছর তিনি কারাগারে, 4.5 বছর তিনি গৃহবন্দী। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় একের পর এক সাজা দেওয়া হয়েছে, তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একইভাবে হত্যা করা হয়েছে। আরাফাত রহমান কোকোকে জেলখানায় নির্যাতন করে পরিশেষে বিদেশে যায় তিনি পঙ্গুত্ব বরণ করে তিনি মৃত্যুর শিকার হয়েছে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 43 বছর রাজনৈতিক জীবনে এদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন। 9 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সফল নেতৃত্ব দিয়েছেন, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছেন। মঈন ফখরুদ্দিন শক্তিশালী সরকারকে তিনি পরাজিত করে জনগণের সমর্থন নিয়ে দৃঢ়ভাবে তিনি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তিনি তো দেশের মহিষী নারী, যে মুসলিম বিশ্বের 2য় মহিলা প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তিনি সংস্কার করেছেন সংসদীয় গণতন্ত্র, ফর্ম অফ গভর্নমেন্ট তিনিই বাংলাদেশে প্রবর্তন করেছেন। তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের সংবিধানের সংযোজন করেছেন। এটা কি সংস্কার ছিল না? ঐতিহাসিক সংস্কার ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যোগ্য উত্তরাধিকার হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সততা, দেশপ্রেম, মানুষের কল্যাণে তার যে বিলিয়ে দেওয়ার রাজনীতি, আত্মত্যাগ করেছেন, এটা পৃথিবীর ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকে। কিন্তু আমরা আসলে আস্থা রাখতে চাই যে আপনার দলের যারা কর্মী রয়েছেন তৃণমূলের, তারা যেন এই বিষয়গুলো অনুধাবন করে যাতে দলের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকতে না পারে সেটিও তারা যেন এটির ব্যাপারে আরো সতর্ক হন। শামীম ভাই, আরেকটি বিষয় যেটি মনে করেন এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মুখোমুখি অবস্থান নির্বাচন নিয়ে, এবং অন্তর্বর্তীকালীন সরকারেরও বেশ কয়েকজন উপদেষ্টার বিষয়ে আপনাদের দলগত এক ধরনের এমবার্গো রয়েছে যে তাদেরকে সরিয়ে দেবার জন্য, এবং এনসিপিরও কয়েকজন উপদেষ্টা নিয়ে আপত্তি তুলেছেন এনসিপিও, এবং জামাত ইসলামী বলেছেন যে জাতীয় সংলাপ বা জাতীয় ঐক্য এটির বিকল্প নেই। কিন্তু আসলে এই সংকট আপনারা যদি রাজনৈতিক দলগুলো না বসেন তাহলে কি আদৌ সমাধান হবে, বা এটির আসলে সমাধানের পথ কি? এখন ধীরে ধীরে দূরত্ব এত বেড়ে যাচ্ছে যে আসলে আমরা রাজনৈতিক সমাধান কি গণতান্ত্রিক পথে করতে পারবো, সেটি কিন্তু নাগরিক মনে প্রশ্ন দেখা দিয়েছে। অবশ্যই আপনি ঠিকই বলেছেন। আপনাকে তো আমরা কি চাই, জনগণ কি চাচ্ছে, আপনাকে তো একটা জিনিস সিরিয়াসলি অনুধাবন করতে হবে। গত 17 বছর এদেশের তরুণ প্রজন্মের 4.25 কোটি ভোটার, আপনার 12.5 কোটি ভোটার ভোট কি জিনিস, নির্বাচন ব্যবস্থা কি, তারা মানে যাদের বয়স 35 বা 40, তারা অনেকেই 18 থেকে 35-40 ভোট দিতে পারে জীবনে ভোট। আমরা কিন্তু গত 17 বছর লড়াই করেছি গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম করার জন্য। এই জন্য মানুষকে, নেতাকর্মীদের চরম মূল্য দিতে হয়েছে। আজকের প্রেক্ষাপটে দেখুন, হ্যাঁ, ছাত্ররা তারা জীবন আমি তাদেরকে অভিবাদন জানাই। রাষ্ট্রীয়ভাবে তাদেরকে, শহীদ পরিবারদেরকে পুনর্বাসন করা উচিত। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো এটা ঘোষণা করেছে, তাদেরকে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে। আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে কিন্তু অনেক আহতদের ব্যাপারে অনেক খোঁজখবর সাহায্য করা হয়েছে। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আমরা তো বাংলাদেশকে, এদেশটাকে ভালোবাসি। আমরা তো এদেশকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চাই। আজকে যদি দেখেন, আপনি ইতিহাসে দেখুন, 52, 62, 69 ব্রিটিশ বিরোধী আন্দোলন, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, 2টা স্বৈরাচার বিরোধী আন্দোলন, এরশাদের এবং মঈন ফখরুদ্দিন, প্রতিটি আন্দোলনের বাঁকে বাঁকে এদেশের ছাত্র সমাজ তাদের তরুণ জীবন উৎসর্গ দেশের জন্য, মানুষের জন্য। তারা কিন্তু কোনো রাজনৈতিক ছাত্র সমাজ, দেশের ছাত্র সমাজ কোনো রাজনৈতিক দল করে নাই। তারা আবার ঘরে ফিরে গেছে, পড়াশোনায় চলে গেছে। এই প্রথম আমাদের ছাত্ররা, ভালো কথা, রাজনৈতিক দল খুলেছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আমরা আশাবাদী
যে আমাদের অনেক ব্রাইট ছেলেরা নেতৃত্ব দিয়েছে, তরুণরা। যখন এই সময় তরুণরা রাজনীতি বিমুখ ছিল, সেখানে জুলাই বিপ্লবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেক মেধাবী ছেলেরা সংযুক্ত হয়েছিলেন এই আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র। আমাদের সন্তানরাই ছিল সেখানে, আমরা আশাবাদী ছিলাম। কিন্তু তারা যে রাজনৈতিক দলটা করেছে আমরা সাধুবাদ জানাই। সমগ্র ছাত্র সমাজের কতটুকু প্রতিনিধিত্ব করে সেটাও একটি প্রশ্নের বিষয়। না, তারা তো যখন রাজনৈতিক দল তখন শুধু ছাত্র সমাজের না, জাতির প্রতিনিধিত্ব করতে হবে, জনগণের প্রতিনিধিত্ব করতে হবে। সেটা তো আপনি জাজ করবেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু তারা যে আজকে বিতর্কিত হচ্ছে, আমাদের জাতীয় ইতিহাসের বাঁকে বাঁকে 52-62 আপনাকে আমি বলবো, ছাত্রদের যে ত্যাগ, তাদের যে ভূমিকা, তারা আজকের প্রেক্ষাপটে এই ছাত্ররা সরকারে যে রাজনৈতিক দল করলে যতটা বিতর্কিত হয়েছে জনগণের কাছে, অতীতে কখনো ছাত্র সমাজের এই কলঙ্ক লেপন হয়। আমি চ্যালেঞ্জ দিয়ে আপনাকে বলতে পারি, আপনি দেখুন। তাহলে এদের করণীয় কি? এদের করণীয় অবশ্যই তাদেরকে সংযত হওয়া উচিত, তাদেরকে রাজনীতি শিখতে হবে। রাজনীতি একটা ছোট ছেলে খেলা। কিন্তু গত 53 বছর বা 54 বছরে রাজনৈতিক দলগুলো কি রাজনীতি শেখাবার মতো কোনো কর্মকাণ্ড করতে পেরেছে? সেটা তো রয়েছে, সেটা তো আমাদের আইকন দৃষ্টান্ত রয়েছে। আপনি দেখেন প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা আদর্শ ম্যানিফেস্টো রয়েছে, জাতীয়তাবাদী দলের রয়েছে, আওয়ামী লীগের রয়েছে, জামাত ইসলামের রয়েছে, বাম দলগুলো রয়েছে। আমরা তো রাজনৈতিক জায়গায় আমরা পরিশুদ্ধ করতে পারিনি যে আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারি। আমরা ন্যায় বিচার, আমরা ন্যায় বিচার হিসেবে আপনাদের অবশ্যই রাজনৈতিক দল হিসেবে আমাদেরও ব্যর্থতা রয়েছে, সবারই রয়েছে, শুধু রাজনৈতিক পলিটিক্যাল পার্টি না। আমাদের ব্যুরোক্রেসি, আমাদের মিলিটারি ব্যুরোক্রেসি, সিভিল ব্যুরোক্রেসি, আমাদের বিচার বিভাগ, আমাদের জনপ্রশাসন, আমাদের পুলিশ বিভাগ, প্রত্যেকেরই দায় রয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোরও দায়, এই দায় এড়ায় নিতে পারবেন। আমরা একটা কল্যাণমূলক রাষ্ট্র, জবাবদিহিমূলক, স্বচ্ছমূলক একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে পারি। ক্ষুধা দারিদ্রতাকে আমরা জয় করতে পারি, আমরা পারিনি। আপনি গত 36 বছর আগে, গত 17 বছর আমাদের যে জাতীয় অর্জন ছিল আমাদের ঐতিহাস, সব অর্জনগুলো আমরা একে একে এই 17 বছরে খুনি হাসিনার শাসন আমলে সবগুলো আমরা সব ধ্বংস করেছি। একটি রাষ্ট্র ইটস এ পলিটিক্যাল ইনস্টিটিউশন। বিচার বিভাগ, সিভিল প্রশাসন, আপনাদের সংবাদপত্রের স্বাধীনতা, আমাদের পুলিশ বিভাগ, প্রত্যেকটি স্তম্ভের উপর একটি রাষ্ট্র দাঁড়িয়ে থাকে। প্রত্যেকটি জাতীয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে, লুটপাট করে গত হাসিনা সরকার ধ্বংস করে দিয়েছে। পরিপূর্ণভাবে রাষ্ট্রীয় ব্যবস্থাকে ধ্বংস করেছে, সমাজ ব্যবস্থাকে ধ্বংস করেছে। স্বামী ভাই, এখান থেকে এই জায়গা থেকে আমাকে উত্তরণ ঘটাইতে হবে। জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। এই জায়গা থেকে সমগ্র জাতিকে যে ধ্বংসস্তূপের উপর শেখ হাসিনা রেখে গেছে, এই সমগ্র জাতিকে সহনশীল, ধৈর্যশীল হয়ে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ রেখে আমাদের সমস্ত গণতান্ত্রিক ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ছাত্ররা, পলিটিক্যাল পার্টিরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই দেশটাকে গড়ে তুলতে হবে। তা না হলে এই দেশকে আপনি বিনির্মাণ করতে পারবেন। এবং এখনো তো সেই কনস্পিরেসি চলছে। আজকের বাংলাদেশের দেশি বিদেশি ষড়যন্ত্র চক্রান্ত চলছে। আভ্যন্তরীণ সংকট, বৈদেশিক সংকট মোকাবেলা করে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়িয়ে অর্থনীতির সমৃদ্ধি অর্জন করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে স্বপ্ন ছিল, যে ক্ষুধা দারিদ্র্যমুক্ত সমৃদ্ধির একটি বাংলাদেশ, কলে কারখানা, মাঠে ঘাটে উৎপাদন, উন্নয়ন, সমৃদ্ধির রাজনীতিকে সামনের দিকে। কিন্তু এই রাজনৈতিক দলগুলোর যে অনৈক্যের যে গ্যাপ তৈরি হচ্ছে, এই গ্যাপ থেকে আবারও ফ্যাসিস্ট ঢুকতে না পারে, সেজন্য রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা থাকবে। সেই গ্যাপটি আমি মনে করি সেটা ফ্যাসিস্টরা ইউজ করে আবারও আমাদের অবশ্যই তৈরি করতে না পারে, চেষ্টা করছে। আমার এটার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে তাদের নিজেদের মধ্যে আলোচনা করা, অবশ্যই ন্যাশনাল কনসেনসাস। এবং মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় অনেক শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমাদের বাংলাদেশের জন্য বিরল সম্মান তিনি বয়ে এনেছেন, তার কাছে মানুষ তাকিয়ে রয়েছে। তিনি নিরপেক্ষভাবে সবাই রাজনৈতিক পলিটিক্যাল স্টেক হোল্ডার, যারা পলিটিক্যাল পার্টিদের মতামত নিয়ে রাষ্ট্র পরিচালনা করে দেশকে একটি সুন্দর, অবাধ, সুষ্ঠু নির্বাচন জাতির সামনে উপহার দেওয়া তার একটা বিরাট সুযোগ রয়েছে। তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই সংস্কার দ্রুততম সময়ের মধ্যে করে জাতিকে একটি নির্বাচিত সরকার উপহার দেওয়া। এই জায়গাটাকে আপনাকে ধরে রাখতে হবে। আপনি এবং এটি করতে পারলেই তিনি অবশ্যই এই সরকার, বিচারপতি শাহাবুদ্দিন সাহেব গত 90-এর আন্দোলনে আপনি দেখেছেন সব রাজনৈতিক দলে, কিন্তু সেই বিচারপতি শাহাবুদ্দিনকেই তো আবার বেঈমান উপাধি দিয়েছিল ওই সময় যারা বাংলাদেশের ইতিহাসে উনি প্রধান বিচারপতি ছিলেন। সব রাজনৈতিক দলের চাওয়া পাওয়ার প্রেক্ষিতে উনি উপরাষ্ট্রপতি, পরবর্তীতে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে সমগ্র রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে একটি সুষ্ঠু, অবাধ নির্বাচন
জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছে। কিন্তু শেখ হাসিনা তো তাকে জাতীয় হ্যাঁ, বেঈমান সে বলতে পারবে তো, কিন্তু দেশের কোটি কোটি মানুষ তাকে স্বীকৃতি দিয়েছে। তিনি ইতিহাসে প্রফেসর ইউনূস সরকারেরও সেই সুযোগটি রয়েছে, আপনি যদি এবং সেজন্য রাজনৈতিক দল হিসেবে আপনাদেরও কিন্তু অনেক বেশি সহযোগিতা আমি বলি রাখা উচিত। সাইদ ভাই, আমাদের প্রত্যাশা, আমরা তো ডক্টর ইউনূস সাহেবের পদত্যাগ চাইনি বিএনপি, না এখনো ওনাকে প্রথম থেকে সহযোগিতা করে আসছে। কোনো কারণে যদি সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয় সুষ্ঠু নির্বাচন দিতে, তাইলে তো ভিন্ন ইতিহাস রচিত হবে। সেটা তো আমরা চাই না, সেই সুযোগ আপনারা নিশ্চয়ই দেবেন। কখনো আমরা সেটা দিতে চাই না। এই সরকারকে সবচেয়ে বেশি মনোযোগী হতে হবে, ডাইনে বামে না গিয়ে, কে কি বললো সেটা না জানি না দেখে, কোন রাজনৈতিক দলের অযৌক্তিক দাবির কথা মাথা নত না করে এই সরকার নিরপেক্ষ থাকবে তার জায়গায়, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা দেখে, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বাংলাদেশকে ফিরিয়ে আনবে। এটি হলো এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জি, ধন্যবাদ কৃষিবিদ শামীমুর রহমান শামীম আপনাকে। আমরাও প্রত্যাশা করি যে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশকে যে গণতন্ত্রায়ন বা আধুনিক গণতন্ত্রায়নের পথে ফিরিয়ে নেবার যে স্বপ্ন, যে প্রত্যাশা আমরা করি, এবং এই 24-এর গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা বুকের রক্ত রাজপথে ঢেলে দিয়েছিল, যে স্বপ্নে, যে প্রত্যাশায়, সেই প্রত্যাশার বাংলাদেশ, সেই নতুন এক বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হব। এজন্য সবার আগে শামীম ভাইয়ের মতো আমাদেরও প্রত্যাশা জাতীয় ঐক্য। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা থাকবে, কিন্তু এই প্রতিযোগিতা যেন শত্রুতায় রূপ না নেয়, এবং সেই শত্রুতার সুযোগটি যেন পতিত ফ্যাসিস্টরা আবারও নিতে না পারে, সে ব্যাপারেও আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, এবং সবার আগে জাতীয় ঐক্য, সবার আগে বাংলাদেশ, এই জিনিসটি মাথায় রেখেই আমাদের এগিয়ে চলতে হবে। সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।